নমস্কার, আমি ডক্টর সঞ্চন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট। আমি কলকাতাতে প্র্যাকটিস করছি। আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিওতে আলোচনা করব আমার ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে মেটাস্ট্যাটিক রেকটাল ক্যান্সার বা মলদ্বারে যে ক্যান্সার হয় সেটা নিয়ে। আসুন আমাদের আলোচনা আজকে স্টার্ট করা যাক। রেকটাল ক্যান্সার বা মলদ্বারের ক্যান্সার, এটা আমাদের ইন্ডিয়াতে এবং ওয়েস্টার্নাইজ কান্ট্রিতে দুটোতেই হচ্ছে প্রথম 5-এর মধ্যে আসছে। এবং আমার ইউটিউব ভিডিওগুলো আগে যারা দেখেছেন তারা আমার এই সংক্রান্ত অনেক ভিডিওই আপনারা পেয়েছেন, এবং তার রেসপন্স আমি দেখেছি নিচে কমেন্ট সেকশনে যারা অনেক কিছু জানতে চায়, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাদেরকে আমি রিপ্লাই করেছি। এবং আমার রিকোয়েস্ট যে আমার এই এডুকেশনাল ভিডিও যেটা আমি কষ্ট করে আমি বানাচ্ছি আপনাদের লাভের জন্য, টু ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস অফ ক্যান্সার, যাতে ক্যান্সার সম্বন্ধে সচেতনতা সাধারণ মানুষের মধ্যে বাড়ে, শুধু পেশেন্ট নয়, তার রিলেটিভরা, ফ্যামিলি, ফ্রেন্ডস সবার মধ্যে যাতে ইনফরমেশনগুলো যায়। সেই জন্য আমার রিকোয়েস্ট যাতে আমার ভিডিওগুলো তাদের মধ্যে শেয়ার করা, সাবস্ক্রাইব করা এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না। তাহলে আমার নতুন নতুন যে ভিডিওসগুলো আসছে সেগুলোর সম্বন্ধে আপনারা আপডেটেড থাকবেন, নতুন ইনফরমেশন নিয়ে আপনারা পেতে পারবেন। তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। মলদ্বার ক্যান্সার বা রেকটাল ক্যান্সার স্টেজ 4, তার টার্গেটেড থেরাপির রেসপন্স। প্রথমেই বলে রাখি যে আমার আগের ভিডিওতে আমি কিছু সাইন্স অ্যান্ড সিমটমস এবং টার্গেটেড থেরাপি নিয়ে ইনিশিয়াল আমি কিছু ভিডিও দিয়েছিলাম। আমি আজকে ছোট একটা তার নাটশেল দিতে চাই যে টার্গেটেড থেরাপি হচ্ছে নতুন ইনভলভমেন্ট, নতুন ইভলিউশন, এবং এর রেসপন্স খুব ভালো রয়েছে। এবং স্টেজ 4 বা লাস্ট স্টেজ রেকটাল ক্যান্সারে, সো লাস্ট স্টেজ রেকটাল বা মলদ্বারের ক্যান্সারের পেশেন্ট এই ধরনের টার্গেটেড থেরাপি কেমোথেরাপির সাথে মিশ্রণ করে ইউজ করে প্রচণ্ড ভালো রেসপন্স এসছে। কিছু রিস্ক ফ্যাক্টরস বা ঝুঁকি যেগুলো রয়েছে রেকটাল ক্যান্সারের, সেগুলো আমি আগেও হয়তো আলোচনা করেছি, আরেকবার জাস্ট একটা ব্রাশ আপ করে দিচ্ছি। স্মোকিং, অ্যালকোহল, ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, তারপর হচ্ছে রেড মিট কনজাম্পশন, তারপর হচ্ছে ফাস্ট ফুড কনজাম্পশন, প্রসেসড মিট কনজাম্পশন, এই ধরনের ডায়েটারি লাইফস্টাইল, এছাড়া হচ্ছে অ্যালকোহল, কিছু জেনেটিক ফ্যাক্টরস যেমন লিঞ্চ সিনড্রোম, HNPLCC, এই ধরনের কিছু জেনেটিক সিনড্রোম, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ইনক্রিজড এজ, এগুলো হচ্ছে ডিফারেন্ট রিস্ক ফ্যাক্টরস যেগুলো দায়ী এই রেকটাল ক্যান্সার বা মলদ্বারের ক্যান্সারের জন্য। কিছু আছে নন মডিফাইবল ফ্যাক্টর, কিছু আছে মডিফাইবল ফ্যাক্টর। মডিফাইবল ফ্যাক্টর যেগুলো আমরা চাইলে ইনক্রিজ বা করতে পারি বা ডিক্রিজ করতে পারি, যেরকম হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা অ্যাডিকশন যেগুলো রয়েছে, স্মোকিং, অ্যালকোহল বা ওভারওয়েট বা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। এইগুলো যেগুলো নন মডিফাইবল সেগুলো হচ্ছে এজ, ইনক্রিজিং এজ, যদি বয়স বেড়ে যায় তার সাথে ক্যান্সারের ঝুঁকি বাড়ে, সেটা আমাদের কোনো হাত নেই। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে জেনেটিক সিনড্রোম যদি কারোর থেকে থাকে, সেটাও আমাদের কোনো হাত নেই। তো আমাদের রিকোয়েস্ট এই ভিডিওর দ্বারা সেটা হচ্ছে যে যেগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর সেগুলো যাতে এক্সারসাইজ, মেডিটেশন, ওয়েট রিডাকশন, ফুড লাইফস্টাইল ইনক্রিজ, cutting down the fast food, processed food, heavy consumption of the red meat, addiction যেমন হচ্ছে অ্যালকোহল, স্মোকিং, এগুলো থেকে বিরত থাকলে আমাদের কিছুটা ঝুঁকি বা রিস্ক যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা কমাতে পারি। এরপরে আসা যাক যে আমরা ডায়াগনোসিসের পার্ট আমি হয়তো আগেও বলেছি, আরেকবার জাস্ট আমরা ছোট করে বলে দিচ্ছি যে পেশেন্ট যখন রেকটাল ক্যান্সার নিয়ে আসে তার প্রধান কমপ্লেন হয় মলদ্বার দিয়ে ব্লিডিং হওয়া বা পায়খানার সাথে রক্ত পড়া। পেশেন্ট কমপ্লেন করে যে ডাক্তারবাবু মলদ্বার দিয়ে বা রক্ত পড়ছে বা পায়খানার সাথে রক্ত পড়ছে। অনেক সময় পেশেন্ট হচ্ছে পেট ফোলা বা পেট ফেপে যাওয়া, কিছু খেলে, অল্প খেলে তার পেট ফুলে যাওয়া, এই ধরনের সিমটমসও কিছু থাকে। অনেক সময় থাকে যে সিভিয়ার কনস্টিপেশন, যে পায়খানা হচ্ছে না, প্রায় 6 মাস ধরে কনস্টিপেশনটা বাড়ছে। অনেক সময় ক্ষেত্রে থাকে যে অল্টার্ড বাওয়েল হ্যাবিট, যেমন কিছু পেশেন্টদের লুজ মোশন হচ্ছে, কিছু পেশেন্টদের কনস্টিপেশন হচ্ছে। তা অল্টার্ড বাওয়েল হ্যাবিট এটাও একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বা ফিচার্স ফর রেকটাল ক্যান্সার। বেশ কিছু পেশেন্টদের যারা রক্তপাত হচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল যেটা ডিফারেন্সিয়েট করতে হয় সেটা হচ্ছে অনেকের হেমারয়েডস বা পাইলসের কারণেও ব্লিডিং হয় অনেক সময়। তো আমাদের সেইটা বেসিক্যালি ডিফারেন্সিয়েট করতে হয় যে ওয়েদার ইট ইজ পাইলস অর হেমারয়েডস অর ইট ইজ কোলন ক্যান্সার। তা আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমাদের যারা কলিগ ও বন্ধু আছে তাদের সাহায্যে আমরা একটা কোলোনোস্কোপি করি। কোলোনোস্কোপি করে আমরা ক্লিয়ার করে নিই যে ভেতরে কোনো গ্রোথ আছে কিনা, সেখান থেকে যদি থাকে তাহলে আমরা একটা বায়োপসি নিয়ে ক্লিয়ার করি।
বায়োপসি ইমিউনোহিস্টোকেমিস্ট্রির দ্বারা আমরা ডায়াগনোসিস কনফার্ম করি এবং ডায়াগনোসিস কনফার্ম করার পর আমরা ইমেজিং করে দেখি যে এই ডিজিজটা লোকালাইজ না অ্যাডভান্স স্টেজে রয়েছে। ইমেজিং এর মধ্যে সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যান, ডিফারেন্ট অপশনস রয়েছে। আমার প্রেফারেবল যদি মেটাস্ট্যাটিক ওয়ার্কআউট করতে হয়, পেট সিটি স্ক্যান হচ্ছে প্রেফারেবল। এছাড়া যেখানে পেট সিটি স্ক্যানের ফেসিলিটি নেই সেখানে পেশেন্ট কিন্তু সিটি স্ক্যান, পেট, বুক এবং পেলভিস মানে চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস এইটা করে বা এমআরআই হোল অ্যাবডোমেন করে কিন্তু আমরা এক্সক্লুড করতে পারি যে পেশেন্টের ডিজিজটা শুধু লোকালাইজড নাকি মেটাস্ট্যাটিক রয়েছে। এইবার যদি পেশেন্টের লোকালাইজড যদি হয় তাহলে তার থেরাপি আমাদের এখানে অনেক অ্যাডভান্সড হয়েছে। আমরা এখন লোকালি অ্যাডভান্সড মলদার বা রেকটাল ক্যান্সারের টোটাল নিউ অ্যাডজুভেন্ট থেরাপি বলে এক ধরনের থেরাপি দেই। প্রথমে আমরা যেটা দিই কেমোথেরাপি, তারপরে দিই কেমো রেডিয়েশন, তারপরে আমরা সিটি স্ক্যান করে তার রেসপন্স দেখে, যেটাকে আমরা বলছি ডাউন সাইজ অফ দ্য টিউমার ভলিউম, এইটা করে আমরা তারপর সার্জারির দিকে যাই। সার্জারি করার পর আমরা হচ্ছে অ্যাডজুভেন্ট থেরাপি দেই, কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি। তো এটা হলো লোকালি অ্যাডভান্স স্টেজ ক্যান্সারের একটা রাফ আইডিয়া, ওভারঅল একটা ট্রিটমেন্টের প্রোটোকল। এইবার আসি পেশেন্টের যদি মেটাস্ট্যাটিক হয়, যে পেশেন্টে দেখা গেলো যে লিভারে মেটস রয়েছে বা লাংসে মেটস রয়েছে বা অনেক সময় দেখা যায় বোন মেটস রয়েছে বা লিম্ফ নোডস রয়েছে, নন রিজিওনাল লিম্ফ নোডস, তখন তাদের আমরা লেভেল করি অ্যাজ আ স্টেজ 4 বা লাস্ট স্টেজ ক্যান্সার। লাস্ট স্টেজ ক্যান্সার, এই রেকটাল ক্যান্সারে কিন্তু এখন প্রচুর আপলিমেন্ট হয়েছে, ইনভেস্টিগেশনস অনেক ভালো হয়েছে, আমরা অনেক স্পেসিফিক থেরাপি দিতে পারছি ডিউ টু দিস ইনভলভমেন্ট অর ইভলিউশন অফ দ্য সায়েন্স ইন মেডিকেল অনকোলজি। এবং পেশেন্টের যখন আমরা বায়োপসি করি, বায়োপসির মধ্যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে ক্যাটাগরাইজেশন করা ছাড়াও আমরা কিছু মার্কার টেস্ট করি। এই রেকটাল ক্যান্সারের যে মার্কার টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট ফর ডিসাইড দিস টার্গেটেড থেরাপি, সেটা হচ্ছে ইজিএফআর ছাড়া যেটা অ্যান্টি ইজিএফআর থেরাপি আমরা দেই, সেই জন্য আমরা যে ধরনের টেস্টটা করি কেরাস, এনরাস, বির্যাপ, PDL1, MSI এবং HER2 এবং বেশ কিছু ক্ষেত্রে NTRকে মিউটেশনও দেখা হয়। তো এই ধরনের মিউটেশন দেখার পর আমরা থেরাপি ডিসাইড করি। টার্গেটেড থেরাপি, যেটা আমি বললাম, টার্গেটেড কথাটার মানে হচ্ছে যে টার্গেটে হিট করছে, মানে বুলসাই বেসিক্যালি। তার মানে যে টার্গেটেড মার্কারগুলো রয়েছে সেগুলো টিউমারের গায়ে রয়েছে। আমরা বাইরের যে টেস্ট টিউমার টিস্যু থেকে করা হয় সেটা করে দেখে নিই যে সেই টার্গেট মিউটেশনটা আমাদের পেশেন্টের টিস্যুর যেখান থেকে বায়োপসি নেওয়া হয়েছে, সাব লিভার মেটস বা প্রাইমারি যে কোলন হয়েছে সেখান থেকে যদি আমরা কোলোনোস্কোপি দ্বারা বায়োপসি করে থাকি, সেখান থেকে যে এই ধরনের এক্সপ্রেশন মার্কার আছে কিনা, যদি থাকে তাহলে বুঝতে পারি যে টিউমার ইজ এক্সপ্রেসিং দিস টাইপ অফ টার্গেটেড মার্কার্স অ্যান্ড উই হ্যাভ টু টার্গেট দিস মার্কার্স। তো আমাদের কাছে ডিফারেন্ট টাইপস অফ টার্গেটেড থেরাপি আমাদের কাছে অপশনস অ্যাভেলেবল রয়েছে, যেমন বিভাসিজুম্যাব অ্যান্টি VEGFR থেরাপি বলে এক ধরনের টার্গেটেড থেরাপি রয়েছে। আমরা সিটুক্সিম্যাব, নিমোটুজুম্যাব বলে দু ধরনের টার্গেটেড থেরাপি অ্যান্টি EGFR, যারা হচ্ছে কেরাস, এনরাস ওয়াইল্ড টাইপ টিউমার যদি হয়, লেফট সাইডেড টিউমার যদি হয়, তাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। তো এই ধরনের টার্গেটেড থেরাপি দিয়ে আমরা কিন্তু দেখেছি অ্যাপ্রক্সিমেটলি 40% to 50% কেসেস কিন্তু আমরা ভালো রেসপন্স পেয়েছি। স্টেজ 4 ক্যান্সারে এই যে নাম্বারটা বললাম 40 to 45%, এটা হচ্ছে একটা ভেরি গুড নাম্বার, কারণ স্টেজ 4 অপশনস আজ থেকে যদি আপনি পিছিয়ে যান 10 বছর আগে, 1 decade এগো, তাদের কিন্তু কোনোরকম ট্রিটমেন্ট সেরকম ছিল না। So with the upliftment or evolution of the science, we can actually administer this type of targeted therapy to the patients, either that anti-VEGFR therapy or anti-EGFR therapy. তো আজকে আমি যে পেশেন্টের আমি তো আপনাদের সাথে শেয়ার করব প্রোফাইল, ওনাদের আমরা এটাই দিয়েছিলাম অ্যান্টি-VEGF থেরাপি বিভাসিজুম্যাব উইথ কেমোথেরাপি দিয়ে দেখা গেছে পেশেন্ট কিন্তু খুব ভালো রেসপন্স করেছে। পেশেন্ট আমার কাছে যখন এসেছিল, পেশেন্টের প্রচুর ওয়েট লস ছিল, পেশেন্ট খেতে পাচ্ছিল না, পেশেন্ট উইক হয়ে গেছিল। আমরা আজকে টার্গেটেড থেরাপি কেমোথেরাপির কম্বিনেশন করে পেশেন্টের কিন্তু প্রায় 7 কেজি ওজন বৃদ্ধি হয়েছে। পেশেন্ট কিন্তু এখন নর্মাল লাইফ লিড করছে, ট্রেনে বাসে যাতায়াত করছে, নর্মাল বাজারে যাচ্ছে এবং
পেশেন্টের ডিজিজ ভেরি গুড রেসপন্স হয়েছে, আমরা রিসেন্ট একটা স্ক্যান করেও দেখেছি। স্টেজ 4 ক্যান্সারের কোনো স্টপেজ হয় না ট্রিটমেন্টের। যেমন আমি এক্সাম্পল দিই, যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকে, কোনো পেশেন্টের ধরুন হার্ট ডিজিজ আছে, কোনো পেশেন্টের ধরুন কিডনি ডিজিজ রয়েছে, তাদের যেমন কন্টিনিউয়াস ওষুধ খেয়ে যেতে হয় টু কিপ দেম ফিট। এই ক্যান্সার ইজ জাস্ট লাইক এ ক্রনিক ডিজিজ। এর জন্য আলাদা কিছু নেই যে নন ইনকিউরেবল যদি স্টেজ থাকে পেশেন্টকে যাতে কন্ট্রোলে রাখা যায়, কিউরেবল হবে না সেটা আমরা প্রথমেই ডে 1 আমি কাউন্সিলিং করে দিই ফ্যামিলিকে। ট্রিটমেন্ট যাতে কন্টিনিউ থাকে, ট্রিটেবল ক্যান্সার যেটা হচ্ছে কিউরেবল না হলেও সেইটার জন্য পেশেন্ট কিন্তু কন্টিনিউয়াস থেরাপিটা মেনটেন করে যেতে হয়। ফর টিউমার রেস্ট্রিকশন আমাদের টার্গেট থাকবে স্টেজ 4 ক্যান্সারে এক, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা, যেমন এই পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ভীষণ ইমপ্রুভ করেছে। নাম্বার 2, পেশেন্টের যে টিউমার বার্ডেনটা রয়েছে সেটা যতটা পারা যায় রিডিউস করা, এবং পেশেন্টের ফার্দার প্রোগ্রেস করতে যতটা টাইম বার করানো যায়। পেশেন্ট অ্যাটেন্ডেন্টকে বা ফ্যামিলিকে আমরা এটাই বলে থাকি যে স্টেজ 4 ক্যান্সার বি ইট আ লো ভলিউম ডিজিজ অর হাই ভলিউম ডিজিজ কিউরেবল নয় বাট ট্রিটেবল। আমাদের কাছে অনেক অপশন রয়েছে, আমাদের কাছে মাল্টিপল লাইন্স অফ থেরাপি রয়েছে, আমরা সেই ধরনের থেরাপি দিয়ে পেশেন্টকে কিন্তু আমরা ডেফিনেটলি বাঁচিয়ে রাখতে পারি। তো আসুন আজকে ওনার ইন্টারভিউটা একবার দেখে নেওয়া যাক উনি কি বলছেন, এবং এই ধরনের ভিডিও ওনার পার্সোনাল ভার্বাল কনসেন্ট নিয়েই আমাদের এইটাতে করা হয়েছে। তো আসুন আজকে দেখা যাক। রেকটাল ক্যান্সার বা মলদ্বারের ক্যান্সার নিয়ে কারোর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি এর আগে অনেক কমেন্টে আপনাদের রিপ্লাই করেছি, আমি ডেফিনেটলি ভীষণ খুশি হব যদি আপনারা প্রশ্ন করেন। এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরও পার্সোনাল দেওয়া আছে, যদি কোনো পেশেন্ট থাকে বা তার রিলেটিভ যদি কোনো রকম হেল্প চায় ডেফিনেটলি আমার পক্ষে আই উইল বি হ্যাপি টু হেল্প দেম। আমার ইউটিউব এই ভিডিওগুলো বানানোর এটাই উদ্দেশ্য যে আমি সবার কাছে যেহেতু পৌঁছতে পারছি না, যাতে আমার এডুকেশনাল ভিডিওর মাধ্যমে আমি আরও বেশি সংখ্যক পেশেন্ট বা তাদের ফ্যামিলি আমাদের ইন্ডিয়া বা অ্যাব্রড বা আমাদের বাংলাদেশ পেশেন্টের কাছে পৌঁছতে পারি, যাতে তারাও আমার যে অ্যাডভান্সড ফর্ম অফ দি থেরাপি রয়েছে সেটাও যাতে অ্যাভেল করতে পারে। আসুন দেখে নেওয়া যাক, আজকের জন্য এইটুকুনি রাখছি। ক্যান্সার হয়েছে, বাবা আগের থেকে এখন অনেক ভালো আছে। আগে ছিল 44 কিলো ছিল, এখন 50 কিলো হয়েছে। সঞ্চন স্যারের কাছে এসে এখন অনেকটা সুস্থ ভালো আছে বাবা আমার এখন। আমি তো পারবই না বলতে। বলো না, যা বলো। নমস্কার, নপাল বলছি। আমি করোনা ক্যান্সার থেকে এখন অনেকটা ভালো আছি। সঞ্চয় মণ্ডল ডাক্তারবাবুর সঙ্গে চিকিৎসা হচ্ছে, এখন বর্তমানে অনেক ভালো আগের থেকে।